টি শার্টের কস্টিং করতে গেলে আগে টি শার্টের ধরে নিন টি শার্টটা 160 জিএসএম, আর আপনার ওটা হলো সিঙ্গেল জার্সি আপনার, আর টি শার্টের এটা হচ্ছে বডি পার্ট আর কি। আর টি শার্টের সাথে যেটা রিব আছে, রিবের আপনার জিএসএমটা মনে করেন 260 জিএসএম। আমি আগে বলেছিলাম যে আপনার যদি বডি ফেব্রিক 160 জিএসএম হয়, টি শার্টের আপনি রিপটা ধরতে পারেন 100 জিএসএম বাড়তি ধরতে পারেন, বাট এটা আপনি বায়ার থেকে জেনে নেবেন, ওইটাই হচ্ছে যে বেস্ট। বায়ার কত জিএসএম প্রেফার করতেছে। হ্যাঁ, তো নর্মালি আমি 100 জিএসএম এর বাড়তি ধরলাম। এবার আসেন যে এবার এই যে বডি ফেব্রিক যেটা আপনার সিঙ্গেল জার্সি, সেটা 0.22 কেজি পার গার্মেন্টস আর কি। হ্যাঁ, এটা কোত্থেকে বের করলাম, এটা আমি গত ক্লাসে দেখিয়েছি কিভাবে এই বডি ফেব্রিকের কনজাম্পশনটা বের করতে হয়, সেটা তো আপনারা সবাই দেখেছেন। তাহলে এটা হচ্ছে 0.22, আর ফেব্রিকের প্রাইস মনে করেন $6। তারপর রিপের আপনার কনজাম্পশন পার গার্মেন্টস হচ্ছে 0.009। এটা কত পার্সেন্ট আমি বাড়তি নিয়েছি ওয়াস্টেজের জন্য? 5%। আর এটা কিভাবে বের করেছে সেটাও গত ক্লাসে দেখিয়েছি, পূর্ববর্তী ক্লাসে আমি দেখিয়েছি। 0.009। আর রিবের প্রাইস $60 পার কেজি। হ্যাঁ, আর এই প্রাইসগুলো কোত্থেকে নেবেন এগুলো আন্দাজে দেওয়া যাবে না, এগুলো কস্টিং করার সময় অবশ্যই সাপ্লায়ারকে ফোন করে জেনে নেবেন। সাপ্লায়ার আপনাকে জিজ্ঞেস করবে রিব হলে এটিকে 1/1 রিব হবে নাকি না 2/2 রিব হবে। সাধারণত আমরা যে টি শার্টগুলো ইউজ করি সেখানে সাধারণত 1/1 রিব হয়, আর অবশ্যই সাপ্লায়ারকে জিএসএম বলতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এই এই দুইটার গুণফল কত? 1.32, আর এই দুইটার গুণফল হচ্ছে 0.006। তাহলে আমার ফ্যাব্রিকে কত আসবে সেটা আমি বের করে ফেললাম কস্টিং করার জন্য। এবার অ্যাক্সেসরিজে কত আসবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখেন, আপনি যখন বাইরের সাথে যখন কস্টিং করবেন, হ্যাঁ, বা এটা ধরেন আপনি কোনো ইন্টারভিউতেই আপনাকে বললো যে তুমি একটা টি শার্টের আমাকে কি কস্টিং করে দাও। ইন্টারভিউতে যখন গেলেন, ইন্টারভিউতে তো টেকনিক্যাল ফাইলে কিন্তু বেশিরভাগ কি অ্যাক্সেসরিজের মানে নামগুলো লেখা থাকবে, যেমন মেইন লেভেল নাকি সাইজ লেভেল না কেয়ার লেভেল ইত্যাদি লেখা থাকবে। কিন্তু আপনি যখন ইন্টারভিউতে যাবেন তখন কিন্তু আপনাকে কি টেকনিক্যাল ফাইল ওরা দিবে না। আমি যতটুকু জানি ওরা টেকনিক্যাল ফাইলটা দিবে না, বলবে যে আপনি একটা বা আপনাকে একটা টি শার্টের একটা স্যাম্পল দিয়ে দিল, বুঝলে এটা দেখে আপনি কস্টিংটা বের করেন। কাজে ওখানে আপনাকে, আমি আজ পর্যন্ত আমি ইন্টারভিউ দিয়েছি, আমাকে কেউ টেকনিক্যাল ফাইল দেয় নাই। হয়তো একটা বডি দিচ্ছে, নতুবা বলে দিচ্ছে যে মেন সাইজের একটা আপনার টি শার্টের ইয়ে বের করে দেন, অথবা আমাকে টি শার্টের লেংথ আর উইথটা দিয়ে দিয়েছে, ওখান থেকে বের করে দেন। হ্যাঁ, কাজে টি শার্টের আগে বেসিক কি কি জিনিস থাকতে পারে ওইটা আগে মাথায় আনেন। একটা অবশ্যই মেইন লেভেল থাকবে, মেইন লেভেলের সাথে একটা সাইজ লেভেল থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে মেইন লেভেল আর সাইজ লেভেল এক হয়, কিন্তু আপনি যখন ইন্টারভিউতে গিয়ে যখন একটা টি শার্টের কস্টিং করবেন তখন মেইন লেভেল আলাদা ধরেন, সাইজ লেভেল আলাদা ধরেন, কেয়ার লেভেল আলাদা ধরবেন। হ্যাঁ, প্রাইস টিকেট অবশ্যই একটা থাকা উচিত, হ্যাংট্যাগেও একটা থাকা উচিত। তারপরে হ্যাংট্যাগের পরে আপনার থ্রেড থাকবে, বারকোড লেভেল থাকতে পারে, নাও থাকতে পারে। তবে আপনি এটা ইন্টারভিউতে করার সময় না ধরলেও পারেন বা ধরলেও পারেন। তারপর পলি থাকবে, সিঙ্গেল পলি থাকবে, আবার সিঙ্গেল পলিগুলো একটা বড় পলিতে থাকবে, ওটাকে ব্লিস্টার পলি বলে, ব্লিস্টার পলি থাকবে, কার্টুন থাকবে, কার্টুন ডিভাইডার থাকবে, তারপর গাম টেপ, স্কচ টেপ বা ফিনিশিং আইটেম থাকবে, হ্যাঁ, পলি স্টিকার থাকবে, কার্টুন স্টিকার থাকবে। আদার ইন্টারভিউতে আদারের ঘরটা খালি রাখেন, ওইখানে আপাতত আর কিছু দিয়ে না। কুরিয়ার চার্জটা রাখতে পারেন, কুরিয়ার চার্জটা রাখেন ইন্টারভিউতে যখন আপনি ইয়ে করবেন, কুরিয়ার চার্জটা রাখবেন। ঠিক আছে, এবার আমি অ্যাক্সেসরিজ গুলো 1/1 আরম্ভ করি। যেমন মেইন লেভেল লাগবে কয় পিস? একটা গার্মেন্টসে 1 পিস লাগবে। তাহলে আমরা এখানে মেইন লেভেলটা আমরা 3% ধরবো। এই কারণে 1 পিসের 3% কত? 1.03 না। মনে করেন মেইন লেভেলের প্রাইস হচ্ছে 12 সেন্ট পার ডজন। তাহলে এইটা কিভাবে বের করলাম? যেমন ওই যে এইভাবে, যে এই যে এইভাবে মেইন লেভেলটা আপনার এই যে এইভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের, এটা পরে প্রিন্ট করে নেবেন। যেমন মেইন লেভেল 12 পিসের দাম 12 সেন্ট, 1 পিসের দাম কত? তারপরে 1.03 পিসের দাম কত? ঠিক এইভাবে 0.0103
যখন আপনারা কস্টিং করবেন দশমিকের পর 4 ঘর পর্যন্ত নেবেন, ঠিক আছে? তাহলে এই যে মেইন লেভেল পেয়ে গেলেন। সাইজ লেভেল এটাকে 5% ধরতে পারেন। মেইন লেভেল কিন্তু আপনার ব্রেকডাউনে থাকে না, মানে বিভিন্ন মানে SML এক্সেল এইরকম অনুযায়ী ব্রেকডাউনে থাকে না, কাজে এটা 3% ধরলেও হয়। কিন্তু সাইজ লেভেলগুলো ব্রেকডাউনে বিভিন্ন সাইজে থাকে আগে, হ্যাঁ। তো সাইজে অনুযায়ী যখন ব্রেকডাউনে থাকে তখন আপনার এগুলো প্রোডাকশনে ওয়াস্টেজ বা হারায় যাইতে পারে আর কি, হ্যাঁ। যে কারণে সাইজ লেভেল 5% ধরাটা যেসবে ব্রেকডাউন থাকবে আর কি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি একটু বাড়তি ধরবেন। সাইজ লেভেল 1.05। তাহলে এটার 1 ডজন মনে করেন 6 সেন্ট। ঠিক এটা আগের মতো করবেন। ঠিক এই মেইন লেভেলটা যেভাবে বাইর করছিলেন 1 ডজনের দাম 6 সেন্ট, তারপরে 1 ডজন মানে 12 পিসের দাম 6 সেন্ট, 1 পিসের দাম কত, 1.05 এর দাম কত, এইটা ঠিক মেইন লেভেলের সিস্টেমে এটাও বের করে ফেলবেন। তারপরে আসেন কেয়ার লেভেলে একটু খেয়াল করবেন 5 ল্যাঙ্গুয়েজ 1 সেন্ট। অনেক সময় একটা বায়ার সে বিভিন্ন কান্ট্রিতে হয়তো তার স্টোর আছে, মনে করেন যে আপনার ইউরোপের মার্কেটে তার, মনে করেন ইতালিতে তার একটা স্টোর আছে, হ্যাঁ, তারপর মনে করেন যে স্পেনে তার একটা স্টোর আছে, তারপর মনে করেন আমেরিকাতে তার স্টোর আছে, আর্জেন্টিনাতে তার স্টোর আছে, আবার দুবাইয়ে তার স্টোর আছে, হ্যাঁ। তাহলে কেয়ার লেভেলটা কি, তার মানে কি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তখন কেয়ার লেভেল, যেমন আর্জেন্টিনিয়ান ভাষায় কেয়ার লেভেল হতে পারে, তারপরে ইংলিশে কেয়ার লেভেল হতে পারে, স্প্যানিশ ভাষায় কেয়ার লেভেল হতে পারে, ঠিক না? তারপরে অ্যারাবিয়ান ভাষায় কেয়ার লেভেল হতে পারে, আবার অনেক সময় বায়ার একটা ল্যাঙ্গুয়েজে চায় আর কি, হ্যাঁ। তো আপনারা, আমি 5টা ল্যাঙ্গুয়েজ ধরছি, কি বায়ার যদি বলে না আমার কেয়ার লেভেলে 3টা ল্যাঙ্গুয়েজ হবে, তাহলে 3টা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো আপনারা যখন ইন্টারভিউ করবেন তখন 5টা ল্যাঙ্গুয়েজ, এতগুলো ইন্টারভিউতে এত কোশ্চেন করার তো সময় থাকে না, তখন আপনি কেয়ার লেভেল ধরে নেন, খালি একটা ল্যাঙ্গুয়েজে থাকবে। ধরেন এটা কি বলা যায়, ধরুন এটা ইংলিশে থাকবে আর কি, হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, একটা ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনি যখন করবেন, মনে করেন কেয়ার লেভেল আপনার 10 সেন্ট হচ্ছে আপনার পার ডজনের দাম 10 সেন্ট, হ্যাঁ। তাহলে আপনি ওভাবে আগের মতো বের করেন, 12 পিসের দাম 10 সেন্ট, 1 পিসের দাম কত, 1.05 এর দাম কত, ঐকিক নিয়ম করে বের করে ফেলেন। মনে করেন আপনার এইভাবে করেন যে আপনার 1.05 ইন্টু 0.10 ইন্টু ডিভাইড 12, এটাই তো। তাহলে দেখেন, না সামথিং রং, 1.05 ইন্টু কত, 10 সেন্ট টু 0.1 ইকুয়াল টু ডিভাইড আপনার 12, তাহলে কত আসতেছে, 0.0, আপনি যদি 4 ঘর নেন 0.0088 আসতেছে, হ্যাঁ। এখন এইটাই আপনি এখানে বসাই দিবেন, কিন্তু আমি এখানে 4 কেন বসাইলাম, আপনি যদি এখন যদি 5টা ল্যাঙ্গুয়েজে হয় তাহলে কেয়ার লেভেল তখন 5টা হয়ে যাবে, তো ইন্টু এটাকে যদি আমি 5 দিয়ে গুণ দিই তখন কত আসবে, এই দেখেন 0.043 দেখেন 0.04। তাহলে এটা কিভাবে আসছে, এই আচ্ছা, এটা আমি 3টা ল্যাঙ্গুয়েজে নিয়ে দাঁড়ান, এই 0.0438 দেখছেন, 0.0438। যদি আপনার কেয়ার লেভেলটা 5টা ল্যাঙ্গুয়েজে হয়, হ্যাঁ, 5টা ল্যাঙ্গুয়েজে হইলে একটা কেয়ার লেভেলের দাম কত বের করে 5 দিয়ে গুণ দিবেন। যদি 4টা ল্যাঙ্গুয়েজে হয় তাহলে একটা কেয়ার লেভেলের দাম কত, 4 দিয়ে গুণ দিবেন, হ্যাঁ, ঠিক আছে, এইভাবে করবেন আর কি। আর ইন্টারভিউতে গিয়ে 5টা ল্যাঙ্গুয়েজ ধরার দরকার নাই, যদি ইন্টারভিউতে স্পেশালি আপনাকে বলে দেয়া যায় যে আমার কেয়ার লেভেলটা 5টা ল্যাঙ্গুয়েজে হবে, তখন আপনি ওই অনুযায়ী করবেন আর কি। এখন এই প্রাইসগুলো কোত্থেকে নেবেন, সাপ্লায়ার থেকে। আর সাধারণত ইন্টারভিউতে গেলে এই প্রাইসের ভিতরে হয়ে যায়, আমি এই যে প্রাইসগুলো দেখাচ্ছে এই প্রাইসের ভিতরে হয়ে যায় ইন্টারভিউতে গেলে। ইন্টারভিউতে তো আপনাকে কেউ টেকনিক্যাল ফাইল বা কোনো কিছু দিচ্ছে না, তাহলে সাপ্লায়ার থেকে কিভাবে প্রাইস নেবে? সাপ্লায়ার থেকে প্রাইস নিতে গেলে কি নিজের পক্ষে আর্টওয়ার্ক অথবা কেয়ার লেভেলের স্যাম্পল বা মেইন লেভেলের স্যাম্পল দেখাতে হবে। তো এগুলো আসলে আমাদের করতে করতে মুখস্থ হয়ে গেছে, এই লেভেলে সাধারণত প্রাইস ধরলে হয়ে যায় আর কি, হ্যাঁ। তাহলে
আমি গিয়ার লেভেলের প্রাইস পেয়ে গেলাম প্রাইস টিকেটের প্রাইস। হ্যাঁ, প্রাইস টিকেট এটা প্রাইস টিকেটও ব্রেকডাউনে হয়, সাধারণত ব্রেকডাউনে হলে 5% ধরবেন। এটা মনে করেন যে 8 সেন্ট দিয়ে পার ডজন পেয়ে যাবেন। এটা ঠিক আগের মতো বের করে ফেলেন। এই এই এটা ঠিক আগের মতো প্রাইস টিকেট, এই উপরের গুলো যেভাবে বের করলাম এটাও সেই একইভাবে। হ্যাংটেক 1 পিস, হ্যাংটেক আপনি ওইটা সাধারণত ব্রেকডাউনে হয় না, এটা 3% ধরলেও হয়ে যায়। হ্যাংটেক মনে করেন 12 ডজন, পার ডজন হচ্ছে 12 সেন্ট। তাহলে এটা কোত্থেকে আসলো? ঠিক আগের মতো মেইন লেভেল যেভাবে বের করলেন, সাইজ লেভেল যেভাবে বের করলেন, একই এভাবে হয়ে যাবে আপনার। এবার আসে থ্রেড। থ্রেড মানে সুতা। টি শার্ট করতে গেলে সাধারণত আপনার 160 মিটার হতে 200 মিটারের ভিতরে হয়ে যায়, সাধারণত 170 থেকে আপনি 200 মিটারে হয়ে যায়। তাহলে এইখানে আপনি যখন আপনি ইন্টারভিউতে যাবেন, যখন করবেন, এগুলো 200 মিটার ধরে করে ফেলেন। এত মাপামাপির, এত ফিতা দিয়ে মেপে বের করার দরকার নাই, যে এত সময় নষ্ট করার সময় নেই। 200 মিটার আমরা সবসময় যখন কস্টিং করছে এগুলো 200 মিটার চোখ বন্ধ করে ধরে করে ফেলছি। হ্যাঁ, তখন আপনার 200 মিটারের ভিতরে একটা টি শার্ট হয়ে যায়। তাহলে আপনার এখানে টি শার্টে সবসময় খেয়াল রাখবেন যে 42 সাধারণত সুতাটা ইউজ করতে হয়। 42 এখন 42 এই সুতাটা আপনার 4000 মিটারের কোণ হয়। তাহলে সুতা কিভাবে বের করবেন? এইভাবে। 4000 মিটারের দাম কত? 60 সেন্ট। সাধারণত 50 হতে ব্র্যান্ডেড কোম্পানি হলে 60 সেন্ট, আর নন ব্র্যান্ড কোম্পানি হলে 50 সেন্ট দিয়েও পাওয়া যায় 4000 মিটার। ধরলাম আমি ব্র্যান্ডেড কোম্পানি থেকে সুতাটা নিলাম, তাহলে 4000 মিটারের দাম 60 সেন্ট। 1 মিটারের দাম কত? 200 মিটারের দাম কত? এই দেখেন 0.03। তাহলে সুতার দাম কত? 0.03। তারপরে আসেন বারকোড লেভেল। এটাও ব্রেকডাউনে হয়। এটা মনে করেন 6 সেন্ট পার ডজন। এটা সেই অনুযায়ী বের করে ফেললাম। পলি মানে একটা গার্মেন্টস একটা পলিতে হয়। আবার একটা পলির দাম মনে করেন সাপ্লায়ার আমাকে দিল যে 0.03 পার পিস পলি। তাহলে পলির জন্য সাপ্লায়ার থেকে কিভাবে প্রাইস নেবেন? ওই যে সাপ্লায়ারকে বলবেন যে আমার পলির লেংথ দিয়ে দিবেন, পলির উইথ দিয়ে দিবেন। হ্যাঁ, পলিটা কোন কোয়ালিটির হবে, এটা কি পিপি কোয়ালিটি হবে না পিই কোয়ালিটি হবে, এটা বলে দিবেন। পলির থিকনেস কত হবে এটা বলে দিলে এই প্রাইসটা ওরা দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে মনে করেন সাপ্লায়ার আমাকে 3 সেন্ট দিল পার পিস পলির দাম 3 সেন্ট। আর পলি সাধারণত 3% ধরলে হয়ে যায়। আর এই যে পলিও কিন্তু ব্রেকডাউনে হয়। এটা এখন 5% ধরবেন না 3%। পলি অতটা ওয়াস্টেজ হয় না সাধারণত। 3 অথবা 4% যদি কোয়ান্টিটি অনেক বেশি থাকে, একবার 30,000 40,000 3%ই এনাফ। আর যদি মনে করেন যে একটু কম হয়ে গেল, মনে করেন 8-10,000, তখন 3.5% বা 4% ধরতে পারেন। আমি 3% ধরলাম। হ্যাঁ, তাহলে এইখানে কিন্তু এই পলির দাম কিন্তু ডজনে না, 1 পিসে। আর এটাও কিন্তু পিসে, মানে আমার এক গার্মেন্টসে এক পলি মানে 1.03, 3% লাগবে মানে 1.03। আর এটা হলো পার পিস 03, নট ডজন। তাহলে এই দুইটা গুণ করলে এইটা আসবে। এক পিসের দাম এত, তাহলে 1.03 দাম কত? এইটা গুণন, এই যে এইটা গুণন এইটা। ঠিক আছে, এবার আসেন ব্লিস্টার পলি। এটা একটু বোঝার ব্যাপার আছে যে ব্লিস্টার পলি কিন্তু, ব্লিস্টার পলি মানে কি? মনে করেন বায়ারের ক্রাইটেরিয়া হচ্ছে যে 20টা সিঙ্গেল পিস পলি একটা বড় পলিতে রাখতে হবে। মানে আগে প্রত্যেকটা গার্মেন্টস কি করতে হবে? একটা সিঙ্গেল পলিতে ভরতে হবে। তারপর সেই রকম 20টা সিঙ্গেল পলি একটা বড় পলিতে ভরতে হবে। বড় পলিটাকে আমরা ব্লিস্টার পলি বলতেছি। ব্লিস্টার পলিরও লেংথ উইথ দিয়ে আর থিকনেস দিয়ে দেন, সাপ্লায়ারকে বলে দেন। সাপ্লায়ার মনে করেন যে পার পিস আপনাকে 0.05 সেন্ট দিল। তাহলে এইটা কিভাবে বের করবে? তার মানে এই আগেরটা তো আমরা ইজিলি বুঝতে পারতেছিলাম যে কি একটা পলি একটা গার্মেন্টস, বাট এইখানে একটু হিসাবটা স্লাইট একটু জটিল হয়ে গেছে। যেমন 20 পিস সিঙ্গেল পলি একটা বড় পলিতে হবে। তাহলে ব্যাপারটা এইভাবে হিসাব করি। এটা এই যে এইভাবে ব্লিস্টার পলি এভাবে হিসাব করেন যে এটা একবারই আপনারা হিসাব করে ফেলতে পারেন যে 20 পিস সিঙ্গেল পলি ইকুয়াল টু কি? 20 পিস সিঙ্গেল পলি কি একটা ইকুয়াল টু একটা ব্লিস্টার পলি। এটা বুঝেন মানে কি? 20টা সিঙ্গেল পলি একটা ব্লিস্টার পলিতে ঢুকে। আবার এক পিস ব্লিস্টার পলির দাম 0.05 সেন্ট। তাহলে এক পিস সিঙ্গেল পলি ইকুয়াল টু কি আমি বলতে পারি না 0.05, এটা তো বলতে পারি ডিভাইডেড বাই 20। সিম্পল ওয়ার্কিং নিয়ম। 20 পিসের দাম যদি এত হয় তাহলে এক পিসের দাম এত ডিভাইডেড বাই এত। ঠিক আছে,
এবার যেহেতু আমি 3% নিব, 1.03 ইকুয়াল টু কি 0.05 ইন্টু কি এই যে 1.03 ডিভাইডেড বাই 20, এটাকে সলভ করলে 0.0026 হয়। দেখেন এই যে দেখেন 0.0026, এটা আমিও বুঝছি। হ্যাঁ, এখন প্রশ্ন হইতে পারে যে এইটা আমি কিভাবে বের করলাম। মানে আমার আসলে আমি আপনাকে ব্লিস্টার পলি বের করার একটা ফর্মুলা দেখাইছি, ব্লিস্টার পলি বাইর করার আরেকটা ফর্মুলা আছে, সেটা কিভাবে সেটা একটু দেখেন। যেমন ধরেন এবার আপনি বলেন এই যে 0.0515টা এটা কিভাবে বের করলাম, এভাবে বের করলাম। মনে করেন যে এইভাবে যে 20 পিস সিঙ্গেল পলি, SINGL সিঙ্গেল পলি ইকুয়াল টু 1 পিস ব্লিস্টার পলি। ঠিক আছে, তাহলে এবার আপনি চিন্তা করেন, তাহলে এবার নিচে এবার ঐকিক নিয়ম করেন। এবার ঐকিক নিয়মে চিন্তা করেন, এবার বলেন ঠিক এটাকে কপি করে নিয়ে আসেন। এবার এক পিসের দাম কত, তাহলে দেখেন এক পিস সিঙ্গেল পলি ইকুয়াল টু তখন কি হবে বলেন তো, 1/20 হবে না? এটা তো বুঝতে পারছেন। এইবার আসেন ঠিক এই লাইনটাকে আবার কপি করে নিয়ে আসেন। এবার বলেন আমার ব্লিস্টার পলি কত পার্সেন্ট নেওয়া উচিত। ব্লিস্টার পলিও 3% নিলে হয়ে যায় 1.03। জাস্ট ঐকিক নিয়ম, এটা আর কিছু না। 1.03 পিস ব্লিস্টার পলি ইকুয়াল টু এই যে এইটা গুণন সিম্পল ঐকিক নিয়ম না, 1.03। তাহলে দেখেন এবার আপনার কত আসে, 1 divided by 20, 1 divided by 20 equal to into এটার করার পর 1.03 গুণ 1.03 equal to 0.0515। এই দেখেন 0.0515। আমি সূত্রটা এখানে দিয়ে দিচ্ছি আপনাদের। না না সরি, এটা না, এটা না, এটা না, এটা হবে 0.05। তার মানে কি, এটার মানে ফিজিক্যাল মানেটা দাঁড়াচ্ছে যে আসলে তো ব্লিস্টার পলির তো কোনো ভগ্নাংশ হয় না। আসলে কোনো ভগ্নাংশ হয় কি, ভগ্নাংশ দিয়ে তো হয় না। মানে আমার কথা হচ্ছে যে এটা একটা মানে একটা এজিউম করে নিলাম যে 20টা পিস সিঙ্গেল পলি যায় একটা ব্লিস্টার পলিতে, তাহলে একটা সিঙ্গেল পলির জন্য কয়টা ব্লিস্টার পলি লাগে। এই যে এটা কিভাবে লাগে এক পিসের জন্য, মানে এটা আসলে 1.03 মানে পার্সেন্টেজে নিলে এত। এটা হলো যে জাস্ট একটা মানে একটা অ্যাজিউম করলাম আর কি, এটা জাস্ট একটা অ্যাজিউম করলাম যে আমার আর এক পিস গার্মেন্টস এর জন্য 0.0515 পিস কি ব্লিস্টার পলি লাগে, আর এক পিসের দাম কত 0.05। তাহলে এই দুইটার গুণফল হচ্ছে এইটা। অথবা এইটা যদি এই পদ্ধতিটা আপনাদের পেঁচালো লাগে তাহলে দরকার নাই, এখানে কোনো কিছু বসানোর দরকার নাই, এটা বসান আর এখানে ডিরেক্ট মানটা বসায় দেন। এটার জন্য কি ওই যে আমি আগে যেটা দেখাই দিয়েছি 20 পিসের দাম এত, 20 পিস সিঙ্গেল পলি সমান এক পিস ব্লিস্টার সমান এত, এক পিসের দাম কত 0.03 দাম কত, একবারে হয়ে গেল 0.0026। এখানে 0.00 কোথায় 0.0026। অথবা আপনি যদি এক পিসের জন্য কত পিস লাগে, এক পিস টি শার্টের জন্য কত পিস ব্লিস্টার পলি লাগে, এভাবে বের করতে পারেন। ঠিক আছে, এবার আসেন পার কার্টুন, একদম সেম হিসাব। কার্টুন মনে করেন আমার কার্টুন লাগবে 7 প্লাই, সে কথার কথা 7 প্লাই। এইখানে একটা কার্টুনে মনে করেন 40টা পিস কি বলে টি শার্ট আটবে মনে করেন বা থাকবে এখানে। হ্যাঁ, আর কার্টুন সাধারণত 1% নিলে হয়ে যায়। তাহলে কার্টুনটা তাহলে ঠিক আগের মতো কার্টুনের হিসাবটা আপনি কিভাবে বের করবেন, এই যে এখানে আসেন, এইটাও দুইভাবে আমি দিয়ে দিছি। মনে করেন 40 পিস গার্মেন্টস ইকুয়াল টু এক পিস কার্টুন, এটা তো বুঝতে পারছেন। আবার এক পিস কার্টুনের দাম কত $1.30। এখন এই দেখেন $1
30, এই যে $1.30। এখন $1.30টা এটা কি, এটা কি আন্দাজ করে আসছে না? এটা আন্দাজ করবার দরকার নাই। আপনি আপনি কার্টুনের লেংথ আর উইথটা কি ইয়েকে দিয়ে দেন, আপনার সাপ্লায়ারকে দিয়ে দেন। কার্টুনের লেংথ উইথ হাইটটা সাপ্লায়ারকে দিয়ে দেন। ওটা কত প্লাই কার্টুন হবে এটা সাপ্লায়ারকে বলে দেন। কার্টুন সাপ্লায়ার আপনাকে এই প্রাইসটা দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে 40 পিস গার্মেন্টস এর দাম হচ্ছে $1.30, এক পিসের দাম কত? যেহেতু আপনি কার্টুন নেবেন কয় পার্সেন্ট, আপনার সরি 40 পিস গার্মেন্টস এর জন্য $1.30, তাহলে এক পিস গার্মেন্টস এর জন্য কত? এত, মানে এত 1.30 ডিভাইডেড বাই 40। তাহলে যেহেতু আপনার 1%, আমি এখানে বিবেচনা করবো কার্টুনের ক্ষেত্রে 1%, বা এক পিস গার্মেন্টস হইলো এখানে আমি 1%ই নিব। 1.01 পিস গার্মেন্টস এর জন্য লাগতেছে কত? ঠিক ওই কিক নিব আর কি, 0.0328, বা এটাকে এটা পয়েন্ট, এখানে পয়েন্টার হয়তো উঠে নাই, 0.0328 দেখেন, 0.0328 কে 29ও লেখা যায়, কোনো অসুবিধা নেই। এই যে হয়তো এখানে আরো ভগ্নাংশ ছিল, ওই ভগ্নাংশতে যদি আপনার 5, এখানে মনে করেন যে এখানে 5 বা 6 বা 7 আছে, তখন এটা 0329 হয়ে যায় আর কি। আরেকটা অপশনে আমি দেখাইছি, সেটা হচ্ছে মনে করেন এইভাবে। আগে আপনি হিসাব করেন যে এক পিস গার্মেন্টস এর জন্য কয়টা কার্টুন লাগে। 40 পিসের জন্য না জানি আমরা একটা কার্টুন লাগে, তাহলে এক পিস গার্মেন্টস এর জন্য কয়টা কার্টুন লাগে? ওই ব্লিস্টার পলি যেভাবে করছিলেন ওভাবে 40 পিস গার্মেন্টস ইকুয়াল টু এক পিস কার্টুন, এক পিস গার্মেন্টস ইকুয়াল টু 1/40 পিস কার্টুন। আর 1.01, ওই যে আমি বললাম কার্টুন 1% হয়, কিন্তু আমরা এখানে গার্মেন্টস নিব 1% না, তাহলে 1.01 পিস গার্মেন্টস এর জন্য কত লাগে? এই যে 1 ডিভাইডেড বাই 40 ইন্টু 1.01 ইকুয়াল টু 0.0253, এই যে 0.0253। মানে আসলে তো কার্টুনও ভগ্নাংশ হয় না, এটা জাস্ট আমরা হিসাব করার জন্য করলাম আর কি। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে এইটা হলো যে পুরো এক পিস কার্টুনের প্রাইস, আর এটা হচ্ছে 0.0253 পিস কার্টুনের জন্য। তাহলে এই দুইটা গুণ করলে এটা আসে। তাহলে দুইটা সিস্টেমে দেখাই দিলাম কার্টুনের প্রাইস কিভাবে বের করবেন। কার্টুনের ডিভাইডার থাকে আর কি। হ্যাঁ, তাহলে কার্টুনের ডিভাইডার কি, এটা তো আমি আপনাদের বিস্তারিত বুঝিয়েছি, আর এখন বেহুদা এটা বুঝাই আর সময় নষ্ট করবো না। মানে একটা কার্টুনে সাধারণত দুইটা ডিভাইডার থাকে, উপরের দিকে একটা ডিভাইডার থাকে, ওইটা 1 প্লাই দিলে হয়ে যায়। নিচে একদম কার্টুনের নিচে একটা ডিভাইডারের কাজ হচ্ছে যে যখন কাটার দিয়ে কার্টুনের মুখ খুলবে, যাতে ওই কাটার দিয়ে খুলতে গেলে যাতে আপনি যদি ডিভাইডার না দেন, তাহলে কি সাবধানতার সাথে না খুললে হয়তো উপরের গার্মেন্টস কি কেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে আর কি। হ্যাঁ, কাটার আঘাতে। এই কারণে একটা পাতলা একটা শীট আর কি, পাতলা একটা শীট উপর আর নিচের দিকে একটা দেয়া হয়। তো ডিভাইডার গুলো আশা করতেছে এগুলো আধা সেন্টের ভিতরে এই দুইটা ডিভাইডার পাওয়া যাবেন আর কি। হ্যাঁ, এগুলো আধা সেন্ট বা 1 সেন্টের ভিতরে আশা করি পেয়ে যাবেন। এগুলো নিতে যেমন কার্টুন এখানে কত লাগতেছে, যেমন এখানে 3 সেন্ট বা 4 সেন্ট। ইন্টারভিউতে যাওয়ার সময় এগুলো মুখস্থ রাখবেন। কার্টুনের যা আপনি তখন সাপ্লায়ারকে, আপনি তখন ইন্টারভিউ দিতে গিয়ে কার্টুনের লেংথ কত হবে, উইথ কত হবে, সেটা আপনি কিভাবে আপনি হিসাব করবেন, ঠিক না ব্যাপার? এগুলো সাধারণত যখন আপনারা কস্টিং যখন সিনিয়র মার্চেন্ডাইজার হয়ে যাবেন, এগুলো কস্টিং করতে 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 এগুলো আপনাদের মাথায় এগুলো অটোমেটিক চলে আসবে। এগুলোর জন্য মানে লেংথ উইথ কখন হবে? যখন মনে করেন যে ফাইনাল প্রোডাকশন আরম্ভ হবে, তখন লেংথ উইথের কথা। কিন্তু কস্টিং করার সময় এত লেংথ, এত উইথ, এত হিসাব করবার এত সময় থাকে না। কার্টুনের জন্য এগুলো মুখস্থ রাখবেন, 3 সেন্ট, 3.5 সেন্ট বা 4 সেন্ট, এভাবে হিসাব করবেন। ডিভাইডার সহ কত? 4 সেন্ট, বাস শেষ। ডিভাইডেড সহ 3 সেন্ট, এখানে আধা সেন্ট, মানে 3.5 4 সেন্ট। কার্টুন উইথ ডিভাইডার 4 সেন্ট বা 4.5 সেন্ট ধরলে হয়ে যাবে। এত $1.30, এত কিছু হিসাব করে, এই যে এত ভগ্নাংশ নিয়ে এত কিছু হিসাব করার দরকার নেই। কার্টুনে 4.5 সেন্ট লাগবে, শেষ। এইবার আসেন যে গাম টেপ। এখন একটা কার্টুন প্যাকিং করতে অবশ্যই স্কচ গাম টেপের দরকার পড়ে। কার্টুনের মুখ আপনাকে বন্ধ করতে হবে না? তারপর স্কচ টেপ কেন লাগবে? পলি, মনে করেন যে সিঙ্গেল পলি, ব্লিস্টার পলি, এগুলোর মুখ বন্ধ করতে হবে না? সেই ক্ষেত্রে স্কচ টেপ চিকন, গাম টেপটা একটু মোটা টাইপের। হ্যাঁ, তারপর ফিনিশিং অ্যাক্সেসরিজ কি অনেক কিছু থাকতে পারে, যেমন টেক পিন থাকতে পারে না, তারপর সিলিকা জেল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এই ফিনিশিং অ্যাক্সেসরিজ গুলো আপনার পার ডজনে 12-13 সেন্ট হইলে
হয়ে যায় আর কি, আমি করছি তাই আমি বললাম আর কি। তাহলে এক ডজনে যদি 13 সেন্ট লাগে বা 12 সেন্ট লাগে, তাহলে এক পিসের জন্য ফিনিশিং অ্যাক্সেসরিজ কত লাগবে? 1 সেন্ট। ঠিক আছে, বা প্রয়োজনে হাইয়েস্ট 2 সেন্ট, 2 সেন্ট সাধারণত যায় না, আপনি 1 সেন্টই করে ফেলি, বা এটারে আপনি 1.5 সেন্ট হাইয়েস্ট রাখতে পারেন। ঠিক আছে, এইবার আসেন পলি স্টিকার। এখন কোনো বায়ার আপনার কি বলবো, একটা সিঙ্গেল পলিতে একটা স্টিকার চায়, আবার অনেক বায়ার চায়ও না। এখন আপনি তো আসলে ইন্টারভিউ দিতে গেছেন, এত কিছু তো জিজ্ঞেসও করতে পারবেন না, কাজে পলি স্টিকারটা চাইলে ধরতে পারেন। এগুলো আধা সেন্ট লাগে, মানে এগুলোর কোয়ান্টিটি, মানে এগুলো কস্টিং এ তেমন কোনো এফেক্টেবল না। আপনি যখন ইন্টারভিউ, তারপর আপনি ধরে নেন, এগুলো মুখস্থ করে ফেলবেন, এগুলো সাধারণত আধা সেন্টের ভিতরে আপনার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পলি স্টিকার মনে করেন পার ডজন কত? 6 সেন্ট, ছোট ওই স্টিকার এগুলো। তাহলে ওই আগের মতো মেইন লেভেলটা যেভাবে বের করছেন ওভাবে বের করে ফেলেন। কই পলি স্টিকার মনে করেন 12 পিসের দাম 6 সেন্ট, এক পিসের দাম কত? 1.03 পিসের দাম কত? তাহলে পলি স্টিকার, এটা যদি টেকনিক্যাল ফাইলে থাকে তো থাকলো। অনেক সময় টেকনিক্যাল ফাইলে পলি স্টিকার, কার্টুন স্টিকার এগুলোর ব্যাপারে কোনো ইনফরমেশন থাকে না। তো থাকে না যেহেতু, এটা ধরে নিয়েই করে ফেলা উচিত আর কি, ধরে নিয়ে করে ফেলা উচিত। এগুলোর জন্য এমন করে আহামরি কস্টিং এ কোনো মানে ইফেক্ট আসে না, কিন্তু কার্টুনে সাধারণত স্টিকার বেশিরভাগ ক্ষেত্রেই থাকে কার্টুনে। আবার এখানে একটা কথা হচ্ছে যে কোনো বায়ার হয়তো চাইতেছে যে একটা কার্টুনে 1 পিস স্টিকার, কোনো বায়ার দেখবেন যে একটা কার্টুনে 2 পিস স্টিকার চায়, কোনো বায়ার হয়তো কার্টুনে 4টা স্টিকার চায়, এরকমও হইতে পারে। হ্যাঁ, তাহলে আপনি হয়তো টেকনিক্যাল ফাইলে বা আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, হাবিজাবি প্রশ্ন করলে তো এগুলোর উত্তর তো ওখানে পাবেন না, উল্টো বেশি প্রশ্ন করলে আপনি মানে আপনার সম্পর্কে একটা ভালো ধারণা হবে না, আপনি 4 পিস ধরে করে ফেলেন না। মনে করেন যে একটা কার্টুনে এই কার্টুন স্টিকারটা কিভাবে বের করতে হয়, এটা স্লাইটলি একটু জটিল আবার সোজাও। আমি তো আগেই বলছি, একটা কার্টুনে কয় পিস গার্মেন্টস থাকে? 40 পিস। আর এই স্টিকার গুলো 3% নেবেন। এটাও দুইটা মেথডে আপনি বের করতে পারেন। তাহলে আমি দেখাই দিই কার্টুন স্টিকার কিভাবে বের করবেন। কার্টুন স্টিকার অপশন এ, অপশন 2, দুইটা সিস্টেমে আপনি আমাদের দেখাই দিলাম আপনাকে। এখন মনে করেন আপনার ধরে নেন যে একটা কার্টুনে 4 পিস স্টিকার দরকার, ভালো করে বুঝেন। তাহলে 12 পিসের দাম 15 সেন্ট। এই দেখেন আমরা এটা করতেছি, এই 15 সেন্ট পার ডজন। তাহলে দেখেন 12 পিসের দাম 15 সেন্ট, এক পিসের দাম 15/12। তাহলে যেহেতু লাগবে 4 পিস, একটা কার্টুনে 4 পিস, তাহলে 4 পিসের দাম কত? 0.005। এখন বায়ার যদি আপনার একটা কার্টুনে 1 পিস চায়, তখন তো আর এই 4 পিসের দাম বের করার দরকার নাই, ঠিক না? তখন খালি 1 পিসের। বায়ার যদি আপনার 2 পিস চায়, তখন 4-এর জায়গায় 2 দিবেন। বায়ার যদি 3 যায়, এই 4-এর জায়গায় 3 দিবেন, ঠিক আছে? আর বায়ার 1 পিস চাইলে তো 1 পিস, তাহলে এই লাইনেই আপনার ইকুয়েশনটা বের হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে দেখেন 40 পিস গার্মেন্টস ইকুয়াল টু 1 কার্টুন, এটা বুঝছি। তাহলে দেখেন আমি তাহলে 0.05টা কেন লিখলাম? 40 পিস গার্মেন্টস ইকুয়াল টু 1 কার্টুন। আপনি আবার এখানে একটা কার্টুনের দাম ওখানে ধরছিলাম $1.30, এখানে আবার $1.30 আনবেন না। আমি এখানে 0.005টা কেন দিলাম? একটা কার্টুনে আমার 4টা স্টিকার লাগবে, আর 4টা স্টিকারের দাম 0.05। আর যদি 3 পিস লাগতো, এই 3 করার পর যা আসতো এটা বসাইতাম। যদি 2 পিস স্টিকার লাগতো, তাহলে 2 বসানোর পর এখানে যে মানটা আসতো সেটা এখানে বসাইতাম আর কি। যেহেতু 4 পিস, তাহলে 40 পিস গার্মেন্টস ইকুয়াল টু 1 কার্টুন, আর 1 কার্টুনে 4 পিস স্টিকার, 4 পিস স্টিকারের দাম 0.05। তাহলে 1 পিস গার্মেন্টসের, তাহলে 1 পিস গার্মেন্টসের জন্য কত হবে মানে স্টিকার প্রাইস? এই 0.05 ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু 0.001। দেখেন 0.001। কিন্তু আমি এখানে এই যে এইটা আপনি ইচ্ছে করলে, আমি এই ফর্মুলাতে যখন আমি করলাম, তখন আপনার এই মানটা এখানে না বসে এখানে ডিরেক্টলি প্রাইসটা বসায় দেন। আর যদি মনে করেন যে 1 পিস মানে 1 পিস গার্মেন্টস এর জন্য কয় পিস স্টিকার, দেখেন এখানে স্টিকার কিন্তু ভগ্নাংশে, স্টিকার কি ভগ্নাংশে জীবনে হয় না, বাট এখানে ঠিক মানে ম্যাথ করার জন্য বা একটু মানে বোঝার জন্য আর কি, বাট বাস্তবে কোনো সময় স্টিকারের ভগ্নাংশে হয় না, ঠিক আছে? বাট এইটা কিভাবে বের করবেন, এটা সেকেন্ড মেথডে আসে। সেকেন্ড মেথড কি? আপনার মনে করেন 40 পিস গার্মেন্টস ইকুয়াল টু
এক কার্টুন ইকুয়াল টু 4 পিস স্টিকার, ঠিক আছে, এটা আমরা বুঝছি। তাহলে এক পিস গার্মেন্টস ইকুয়াল টু 4/40 পিস স্টিকার, ঠিক আছে। তাহলে এই এক পিস গার্মেন্টস ইকুয়াল টু 4কে 40 দিয়ে ভাগ দিলে 0.10 পার স্টিকার, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করলাম, ওই যে 4কে 40 দিয়ে ভাগ দেন, 4 ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু এই যে 10। তাহলে এক পিস স্টিকারের দাম 0.10। তাহলে স্টিকার আমরা সাধারণত কয় পার্সেন্ট নেই, 3%। হ্যাঁ, তাহলে 1.03 এর জন্য কত, এক পিসের দাম যত 1.03 মানে গুণ হবে ইকুয়াল টু মানে 0.103 পিস স্টিকার। হ্যাঁ, তাহলে আপনি এখন দেখেন 0.0, তাহলে এক, এই যে আমাদের হিসাব কি 1.03 পিস গার্মেন্টস এর জন্য 0.103, এই দেখেন 0.103 পিস স্টিকার লাগতেছে কি একটা গার্মেন্টস এর জন্য লাগতেছে এত, আর এটার সাথে এটা গুণ দিলে এটা চলে আসে। এখন আপনারা দেখেন যেটা আপনার কাছে ইজি লাগে, আপনি যদি সরাসরি এই ফর্মুলাতে করেন তাহলে এটা আর বসানোর দরকার নেই, সরাসরি এখানে প্রাইসটা বসায় দেন। আর আপনি যদি এই ফর্মুলাতে করতে চান তাহলে সেকেন্ড অপশানে গিয়ে এই যে এই সেকেন্ড অপশান থেকে এটা বসায় দিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আদার্স আপনি যেহেতু ইন্টারভিউতে এটা করবেন, আদার্সের আর কোনো কিছু দরকার নাই, কুরিয়ার চার্জটা অ্যাড করেন, এটা 4 সেন্ট করলে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে কেননা আমরা বেশিরভাগ ক্ষেত্রে বায়ার তো আসলে আপনাকে অনেক একটা সিজনে খালি একটা স্টাইল দেয় না। হ্যাঁ, কোনো কোনো সময় 100-200 স্টাইল দেয়, তো 100-200 স্টাইল দিলে তখন কিন্তু 4 সেন্টও বেশি হয়ে যায়। হ্যাঁ, আপনি মনে করেন যে আজকে ফিট স্যাম্পল পাঠাবেন, তাই ফিট স্যাম্পল কি খালি এই স্টাইলের পাঠাচ্ছেন, হয়তো আরো 2-3টা স্টাইলের মিলে পাঠাচ্ছেন, তো এভারেজে তখন কমে যায়। সাধারণত 4 সেন্ট ধরে রাখেন। হ্যাঁ, এটা ডিপেন্ড অন কম কোয়ান্টিটি হইলে তখন বেড়ে যেতে পারে। হ্যাঁ, এটা হলো অভিজ্ঞতা থেকে বুঝে যাবেন। আপনারা যখন আপনারা কুরিয়ারের সাথে কথা বলবেন, যেমন আমেরিকাতে আপনি কোনো পার্সেল পাঠাচ্ছেন, কেজি প্রতি কত, এটা ওদের কাছ থেকে জেনে নেবেন। যে অথবা অনেক সময় আপনারা ল্যাপটপ পাঠাবেন, তারপরে বাটন পাঠাবেন। হ্যাঁ, তখন ওদেরকে জিজ্ঞেস করবেন যে ডকুমেন্ট চার্জ কত আর কি, তো ওই থেকে তখন বুঝে যাবেন। এগুলো নিয়ে এত হিসাবের দরকার না, আমরা 4 সেন্ট 5 সেন্ট বা কোয়ান্টিটি বেশি হলে 3 সেন্টও ধরছে। হ্যাঁ, চাইলে এখন দেখেন সবগুলো এখানে যোগ করেন, যোগ করলে কত 0.2337, তাহলে এটা যদি 5 হইতো তাহলে এটাকে আপনি 24 সেন্ট ধরে ফেলতে পারতেন আর কি। হ্যাঁ, এটা যদি 5, 6, 7 ও যদি 5, 6, 7 যাই হোক, এখানে 24, যেহেতু এটা এই জায়গায় এটা কি 3 বা 4ও যদি হয় 23 সেন্টই ধরবেন। তাহলে আমি এই দেখেন ফ্যাব্রিকের প্রাইস পেয়ে গেলাম, ট্রিমের প্রাইস পেয়ে গেলাম। এইবার দেখেন প্রিন্ট আমি ধরলাম 20 সেন্ট। হ্যাঁ, বাট এটা পার গার্মেন্টস 20 সেন্ট প্রিন্ট, কিন্তু এটা আন্দাজে, প্রিন্টের ক্ষেত্রে কিন্তু বি কেয়ারফুল, আন্দাজে 20 সেন্ট বসায় দেয়। প্রিন্টের একটা লেংথ আছে, প্রিন্টের একটা উইথ আছে, মানে প্রিন্টের প্রাইস কিসের অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট, প্রিন্টের লেংথ, প্রিন্টের উইথ, আবার প্রিন্টের কালারের উপরেও ডিপেন্ডেন্ট। মনে করেন আপনার প্রিন্ট এক কালার, তাহলে হবে যে প্রিন্টের প্রাইস অনেক কম হবে, কিন্তু দেখা গেছে যে আপনার প্রিন্টের প্রায় প্রিন্ট হচ্ছে যে 7-8 কালার, সেই ক্ষেত্রে প্রিন্টের দাম অনেক বেশি হয়ে যাবে। তারপর এটিকে রাবার প্রিন্ট নাকি, তারপর এটিকে আপনার গ্লিটার প্রিন্ট নাকি, অথবা এটা কি ফয়েল প্রিন্ট নাকি। হ্যাঁ, ডিপেন্ড অন, মানে প্রিন্টের ডিটেইলস দিলেই, প্রিন্টের আর্টওয়ার্ক, প্রিন্টের ডিটেইলস দিলেই এই প্রাইসটা দিবে। তবে আপনি যখন ইন্টারভিউতে দিবেন তখন আপনি ইন্টারভিউ ওদেরকে বলতে পারেন যে আমি এখানে প্রিন্টের প্রাইসে আনুমানিক 20 সেন্ট ধরছি, এটা আপনি বলে দিতে পারেন। এইবার আসেন যে টি শার্টে সাধারণত ওয়াশ হয় না, কাজে ওয়াশের ঘরটা খালি থাকবে। এইবার দেখেন টেস্ট চার্জটা কত হবে। এই টেস্টের ব্যাপারে এইটার জন্য একটু কেয়ারফুল হতে হবে। আপনারা যখন ইন্টারভিউতে যাবেন তখন মনে করেন আপনি ইন্টারভিউতে গিয়ে ওদেরকে বলে দেবেন যে আমি যেমন ধরেন ইন্টারভিউতে আপনার প্রাইস বের হলো 1.95, তো ওদেরকে তখন বলবেন যে আমি এখানে প্রিন্ট চার্জ 20 সেন্ট ধরেছি। ইংলিশে লিখে দিবেন, হিয়ার প্রিন্ট চার্জ উইল বি অ্যাজিউমিং, আপনি বলবেন যে আমি এখানে প্রিন্ট চার্জ ধরে নিয়েছি 20 সেন্ট, আর টেস্ট চার্জ উইদাউট টেস্ট চার্জ, কেননা আপনি এক একটা বায়ারের টেস্ট চার্জ এক এক ধরনের হয়। যেমন ধরুন আমি একটা বায়ারের কাজ অনেক বছর করেছি,
বায়ার ও টেস্ট চার্জ এটা বায়ার বিয়ার করতো, ঠিক আছে। তো বায়ারই যেহেতু টেস্ট চার্জ সে যখন বহন করবে, আমার তো এখানে টেস্ট চার্জে অ্যাড করার দরকার নেই। আবার আমি একটা বায়ার কাজ করেছি যে যেখানে আপনার প্রতি স্টাইলের জন্য $40 কম আসতো, ঠিক আছে। তাহলে $40 মানে কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি যত বড়ই হোক না কেন, আমার পুরা এই স্টাইলটার জন্য মনে করেন $40 আমার হয়ে যায়। আবার কোনো কোনো সময় বায়ার দেখা যাচ্ছে যে মনে করেন আপনার কোয়ান্টিটি 40,000 পিস, আপনার কালার আছে 4টা, আবার প্রতি কালারে আপনাকে কি টেস্ট করতে হবে, ঠিক না। তাহলে প্রতি কালারে মনে করেন একটা কালারে যদি টেস্ট চার্জ মনে করেন 40-এর কম, ধরেন 40 আর কি, তাহলে 4 কালারের কয়টা টেস্ট হবে? $160, ঠিক আছে। তাহলে তাহলে 4 কালারের জন্য কত? $160, 40 হিসেবে $160 ডিভাইডেড বাই আপনার তখন মনে করেন কোয়ান্টিটি 40,000 পিস, 40,000 ইকুয়াল টু টেস্ট কত? তখন দেখা যাচ্ছে যে দেখেন আপনার আধা সেন্টেরও কম পড়তেছে টেস্ট চার্জ পার গার্মেন্টসে, হ্যাঁ। তাহলে এই টেস্ট চার্জের বিষয়টা হচ্ছে যে আপনি এটা বাইরের কাছ থেকে টোটালি আপনাকে মেইল দিয়ে কনফার্ম করতে হবে। যে যেমন ধরেন আপনি ফার্স্টে ধরেন আপনি একটা নতুন বায়ারের সাথে, আপনি যখন পুরোনো বায়ারের সাথে কাজ করবেন তখন তো আপনি জানেনই টেস্ট চার্জ সম্পর্কে। আপনি আপনি যদি ওই গার্মেন্টসের নতুনও যদি আপনি সুইচ করে যান, তাহলে আপনি পুরোনো ওই গার্মেন্টসের যারা কলিগ আছে, মার্চেন্ডাইজের কলিগ, তাদের কাছ থেকে জেনে নিতে পারেন যে টেস্ট চার্জটা আসলে এটা বায়ার দেয় না কি দেয়। ওদের কাছ থেকে টেস্ট চার্জের কথাটা জানলে ওরা আপনাকে বলে দিবে, হ্যাঁ। কিন্তু আপনি মনে করেন যে আপনার গার্মেন্টসে আছেন, আপনার মনে করেন যে আপনার বস আপনাকে বললো যে এটা সম্পূর্ণ নতুন বায়ার, তুমি এটা ডিল করো, তাহলে তখন কিন্তু সবকিছু ভেঙে নিতে হবে। তখন আপনি কস্টিং করার সময় বায়ারকে বলবেন যে টেস্ট চার্জ কি তুমি বিয়ার করবা না আমি বিয়ার করব। ও যদি বলে না তোমরা বিয়ার করবা, তখন কিন্তু বিভিন্ন কোশ্চেন আসবে। তখন তাকে বলবেন যে ঠিক আছে, তোমার টেস্ট কি পার কালার অনুযায়ী হবে না একটা স্টাইলে যতগুলো কালারই হোক না কেন একটা কালারের উপর টেস্ট করলে হবে, এটা জিজ্ঞেস করুন। ও যদি বলে না একটা কালারের উপর হবে, কালার যতগুলো থাক একটা কালারের উপর টেস্ট করলে হবে, ও যদি এটা বলে তাহলে ওয়েল নন, ওকে। কিন্তু সাধারণত আমি যতটুকু জানি বায়াররা পার কালারের উপরেই টেস্টটা চায়। ও বললো যে না আমার এখানে পার কালার হবে, তাহলে পার কালার হবে। আপনি এখন জেনে নিলেন যে কালার যতগুলো হবে টেস্ট চার্জ মানে সেই অনুপাতে পারবে না। মনে করেন যে একটা কালারের জন্য সে মনে করেন যে টেস্ট চার্জ আসতেছে কত? $40। তাহলে এখানে যদি 10টা কালার আসে তাহলে $400 আপনার হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে তারপরে এবার বায়ারকে বলেন যে ঠিক আছে, তাহলে ও বায়ার বললো যে তোমার এখানে, তখন ওর থেকে কয়টা কালার হবে ওটা আপনি জেনে নেবেন। তাহলে তুমি আমাকে বলো আনুমানিক কালার কতগুলো হবে, বা ওকে বলেন যে আমি তোমাকে আপাতত টেস্ট চার্জ ছাড়াই প্রাইসটা দিলাম, টেস্ট চার্জটা তুমি আমাকে পিওশিট, আচ্ছা পিওশিট না আগে এসব ভেঙে নেওয়া উচিত, তার থেকে এনশিওর হয়ে নেন যে তোমার কালার কতগুলো, কারণ পিওশিট আসলে তো তখন এলসি টেলসি দিয়ে দিবে, তখন তার থেকে আবার টাকাটা উদ্ধার করা কঠিন হয়ে যাবে। তো তাকে আগেই বলেন যে তুমি আমাকে, যেহেতু তুমি বলছো যে পার কালার টেস্ট চার্জ আসবে, তাহলে তুমি আমাকে কয়টা কালার হবে এটা এনশিওর করো। তো বায়ার ধরেন আপনাকে বললো 3টা কালার হবে, তাহলে এইবার বলেন যে টেস্ট ক্রাইটেরিয়া গুলো আমাকে দাও। মানে ধাপ বাই ধাপ আপনাকে প্রশ্ন করতে হবে। এবার টেস্ট ক্রাইটেরিয়া কি কি, টেস্ট ক্রাইটেরিয়া মানে কি কি টেস্ট হবে এখানে দাও। তা ও আপনাকে টেস্ট ক্রাইটেরিয়া দিল। আবার এখানে কোনো কোনো ব্র্যান্ডেড বায়ার দেখবেন যে আপনাকে বললো যে আপনার মনে করেন একটা গার্মেন্টসে মনে করেন 15-16টা অ্যাক্সেসরি ট্রিমস আছে, হ্যাঁ মনে করেন। তাহলে 15-16টা যদি আইটেম থাকে, কোনো কোনো বায়ার কিন্তু আপনার প্রত্যেকটা আইটেমের উপর টেস্ট চাইবে। যেমন ধরেন ও চাইতে পারে হ্যাংটেগের উপর টেস্ট চাইতে পারে, প্রাইস টিকেটের উপর টেস্ট চাইতে পারে, গিয়ার লেভেলের উপর টেস্ট চাইতে পারে, হ্যাঁ। মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ট্রিম বা অ্যাক্সেসরিজ এর উপরেও মানে বায়ারের কাছ থেকে জেনে নেবেন যে টেস্ট ক্রাইটেরিয়া কি। তোমার কি খালি কমপ্লিট গার্মেন্টস এর উপর টেস্টটা অ্যাপ্লিকেবল হবে, নাকি তোমার একটা গার্মেন্টসে যতগুলো ট্রিমস বা অ্যাক্সেসরিজ আছে সেগুলোর উপরেও টেস্টগুলো অ্যাপ্লিকেবল হবে, অথবা পুরোটা গার্মেন্টস এর উপরে টেস্ট অ্যাপ্লিকেবল হবে। দুইটা মানে এখানে সিনারিও 3টা। এক, প্রত্যেকটা মানে প্রত্যেকটা অ্যাক্সেসরিজ বা ট্রিমস এর উপরে টেস্ট হবে, একটা সিনারিও। আরেকটা সিনারিও হচ্ছে যে আপনার মানে ফুল
গার্মেন্টস এর উপরে টেস্ট হইতে পারে, তাহলে দুইটা সিনারিও। তার মানে কি এখানে আপনি দুইটা সিনারিওতে আপনার টেস্টের চার্জ হবে। এক, ইন্ডিভিজুয়াল অ্যাক্সেসরি স্ট্রিমস এর যত টেস্ট চার্জ আছে সেগুলোর প্রাইসের যোগফল প্লাস একটা কমপ্লিট গার্মেন্টস এ উপর টেস্ট করার পর যা আসে সেটার যোগফল। হ্যাঁ, অথবা বায়ার, যেমন আমি দীর্ঘদিন করেছি যে একটা বায়ার বলছে যে ইন্ডিভিজুয়াল অ্যাক্সেসরিজ এর পর ও টেস্ট লাগবে না, কমপ্লিট গার্মেন্টস একটা ল্যাবে পাঠাই দিলে হবে, ওই কমপ্লিট গার্মেন্টস এর উপর টেস্ট চার্জটা আসবে। ঠিক আছে, তো এগুলো নিয়ে এখনই এত মানে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা কেউই নতুন অবস্থায় এরকম একটা ফাইনাল কস্টিং করতে দিবে না। হ্যাঁ, এই যে এখানে এই যে মার্চেন্ডাইজার মানে কি, এই নেগোসিয়েশন করে জেনে নেওয়াটাই হচ্ছে যে একজন প্রপার মার্চেন্ডাইজারের কাজ। ঠিক আছে, বাইরের কাছে লজ্জা পাইলে এগুলো হবে না। তাহলে এখন টেস্টের ক্রাইটেরিয়াটা যখন পেয়ে গেলেন, বায়ার বলল কি কি টেস্ট হবে, এখানে লিড টেস্ট হইতে পারে, অ্যাজো টেস্ট হইতে পারে, যা যা টেস্ট হবে সব টেস্টের ক্রাইটেরিয়াগুলো আপনি নেবেন। ক্রাইটেরিয়াগুলো নিয়ে ল্যাবে পাঠিয়ে দিবেন, বাংলাদেশের ল্যাবে। বায়ার তো নিশ্চয়ই বায়ারকে প্রশ্ন করবেন, বাংলাদেশে তো টেস্ট করার জন্য বিভিন্ন ল্যাব আছে, তুমি কোন ল্যাব প্রেফার করো? তো বায়ার বললো যে ঠিক আছে, তুমি এসজিএস এ পাঠাও। এসজিএস একটা ল্যাব আছে, তারপরে টিউবি একটা ল্যাব আছে, আরো ল্যাব আছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছে না। মনে করেন যে আপনি বায়ার বললো যে এসজিএস এ পাঠাও, তাহলে টেস্ট ক্রাইটেরিয়া এগুলো কি এসজিএস এ পাঠিয়ে দেন। বলবেন আর কি, আমার গার্মেন্টস হবে টি শার্ট, সিঙ্গেল জার্সি, আর রিব হবে 1x1 রিব, আর বায়ারের টেস্ট ক্রাইটেরিয়া এগুলো তুমি একটু আমাকে একটা হিসাব করে বলো তো, পার গার্মেন্টসে কত ডলার আসতে পারে। সেই ডলার আসলে ও ধরেন আপনাকে বললো যে $200 আসছে, আপনার অর্ডার কোয়ান্টিটি $200 আসবে টেস্ট চার্জ পার গার্মেন্টসে, আর আপনার অর্ডার কোয়ান্টিটি মনে করেন 8000 পিস, তাহলে আপনার পার গার্মেন্টসে মানে 2.5 সেন্ট, তাহলে আপনি টেস্ট চার্জ এখানে 2.5 সেন্ট ধরে দিতে পারেন। ঠিক আছে, এটা নিয়ে এখন এত মাথা গরম করে ফেলার কোনো দরকার নাই। এগুলো অনেক সিনিয়র যখন হয়ে যাবেন তখন এগুলো খুব ভালো করে বুঝে যাবেন। তাহলে দেখেন, এইবার আসেন সিএমটা কিভাবে বের করবো আর কি। ঠিক আছে, তাহলে সিএমটা বের করার জন্য ফর্মুলা আছে। সিএম বের করতে গেলে আগে আমাকে বের করতে হবে যে পার মেশিন ওভারহেড কস্ট, পার মেশিন ওভারহেড কস্টটা পার ডে, পার মেশিন ওভারহেড কস্টটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এইটা বের করার ফর্মুলাটা কি? টোটাল এক্সপেন্ডিচার, মানে একটা গার্মেন্টসে মনে করেন শ্রমিকের বেতন, কর্মচারীর বেতন, ওই গার্মেন্টসের বিল্ডিং ভাড়া, তারপরে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, যত ধরনের মানে প্রতি মাসে সিএনএফ কস্ট, হ্যাঁ, বিভিন্ন লাইসেন্সের কস্ট যা আছে সব ধরনের প্রতি মাসে একটা অ্যাভারেজ কস্ট বা অ্যাভারেজ মানে 30 দিনে যা খরচ হবে। আমরা মাসে 31-এ হয়, ধরেন যে আমি যাই হোক 31-এ হোক আর 30-এ হোক, মানে একটা মাসে যত খরচ হয় অ্যাভারেজ আর কি। মনে করুন কোনো মাসে হয়তো খরচ হইলো একটা টোটাল গার্মেন্টসে 50 লাখ, আরেক মাসে হয়তো হইলো 51 লাখ, আবার টপ মানে পিক সিজনে মনে করেন হইলো এটা 60 লাখ, আবার অফ সিজনে খরচ হইতেছে মনে করেন যে 45 লাখ, যখন অর্ডার থাকে কম। ঠিক আছে, তার মানে একটা অ্যাভারেজ করলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ওর একটা অ্যাভারেজ একটা কস্ট এখানে পাবে, ডিভাইডেড বাই 26। কেন 30 না? যেহেতু আসলে এখানে 30 দিন এই কারণে হবে না, এখানে গার্মেন্টসের সাধারণত হিসাব করা হয় যে আপনার 4 সপ্তাহে আর কি, যদিও কোনো কোনো কি মাস 5 সপ্তাহ হয়, আপনি এখানে 4 সপ্তাহ হিসাব করবেন। ঠিক আছে, 4 সপ্তাহে তার মানে 30 থেকে 4 বিয়োগ দিলে 26 দিন আপনি পাচ্ছেন ইনটু অ্যাক্টিভ মেশিন। অ্যাক্টিভ মেশিনটা কি? মনে করেন আপনার গার্মেন্টসে মেশিন আপনার 400 থাকলেও 350 মেশিনই রানিং আছে, মনে করেন 50টা মেশিন চলতেছে না, তার মানে হচ্ছে যে টোটাল এক্সপেন্ডিচার মনে করেন 50 লাখ ডিভাইডেড বাই 26 ইন্টু মেশিন 350 ইকুয়াল টু যা আসে সেটাই হতেছে যে পার মেশিন ওভারহেড কস্ট। এখন এইটা নিয়ে মার্চেন্ডাইজারকে কোনো ক্রমে এত উদ্বিগ্ন হওয়ার দরকার নাই। আমরা এই পার মেশিন ওভারহেড কস্টটা এটা কোত্থেকে নিব, এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে বললে ও এটা ফিক্সড থাকে সাধারণত, তবে পার মেশিন ওভারহেড কস্টটা আপনার কোম্পানি ভেদে ভিন্ন ভিন্ন হয়, এক এক কোম্পানিতে এক এক রকম, কেননা কমপ্লায়েন্স ফ্যাক্টরির খরচ একরকম, নন কমপ্লায়েন্স ফ্যাক্টরির খরচ একরকম হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে তাহলে
তাহলে আমার তো দরকার অ্যাকচুয়ালি কস্ট অফ মেকিং চার্জ, একটা টি শার্টটা বানাইতে কত টাকা খরচ লাগে সেটাই তো আমাকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে আলটিমেট, তাহলে এই পারমিশন পার ডে পারমিশন ওভারহেড কস্টটা আমরা কোত্থেকে পাবো? এটা আমরা অ্যাকাউন্টস থেকে পাবো। এবার কস্ট অফ মেকিং চার্জটা কি? ওভারহেড কস্ট, মানে এই ওভারহেড কস্টটা এইখান থেকে যে ওভারহেড কস্টটা পাবো পার ডে, ওভারহেড কস্ট ইনটু মেশিন কোয়ান্টিটি। ওভারহেড কস্ট মনে করেন যে আমার আসলো কত, $16 বা $17, ধরেন আমার ওভারহেড কস্ট আসলো $17। মেশিন কোয়ান্টিটি মানে এই টি শার্টটা বানাইতে গিয়ে আমি কয়টা মেশিন ব্যবহার করেছি, মনে করেন এই টি শার্টটা আমি বানাতে গিয়ে আমি মনে করেন যে 15টা মেশিন ইউজ করেছি, তাহলে 17 ইন্টু 15 ডিভাইডেড বাই পার ডে আউটপুট 10 আওয়ার্স। সাধারণত গার্মেন্টসে প্রোডাকশন টাইমটা 10 আওয়ার্সই ধরা হয়, বেশিরভাগ ক্ষেত্রে 10 আওয়ার্স। 8 আওয়ার্স খুব মাঝে মাঝে যখন অর্ডার একবারই থাকে না, তখন তখন হচ্ছে যে 8 ঘন্টা চালানো হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গার্মেন্টস 10 আওয়ার্স চলে। তাহলে পার ডে আউটপুট মনে করেন 1 ঘন্টায় আউটপুট যদি 180 পিস হয় 15 মেশিনে, 180 পিস, তাহলে 10 আওয়ারে কত, 1800 পিস। ঠিক আছে, এইবার আসেন এই সিএমপি মানে কস্ট অফ মেকিং চার্জ, বা এটিকে সিএমপি। তাহলে সিএমপি মানে কস্ট অফ মেকিং চার্জ প্লাস প্রফিট আর কি। আচ্ছা, ধরেন আমার এখানে ওভারহেড কস্ট কত ধরলাম, $16। এই যে ওভারহেড কস্ট আমি $16 ধরলাম, আর মেশিন লাগবে 15টা মেশিন লাগবে। ঠিক আছে, 16 ইন্টু 15, আর আউটপুট হলো 10 আওয়ারে 1800। তাহলে ধরেন আমি বলছি আমাদের সূত্র কি, আমাদের সূত্রটা হচ্ছে ওভারহেড কস্ট 16। ঠিক আছে, এটি কিন্তু অ্যাকাউন্টস থেকে আপনি জেনে নেবেন, ইনটু ওভারহেড কস্টের সাথে কত গুণ দিতে হবে। সূত্রে ছিল যে মেশিন কোয়ান্টিটি, এই টি শার্টটা করতে মনে করেন আমার 15টা মেশিন লাগবে, ইনটু 15 ডিভাইডেড পার আওয়ার 180 পিস বের হয়, তাহলে 10 আওয়ার 100 পিসের চেয়ে কোনো কোনো গার্মেন্টসে 200 পিসও বের করতে পারে, 220 পিসও বের করতে পারে পার আওয়ার, বাট আমরা এখানে ধরলাম কস্টিং করার সময় একটু কম ধরলাম আর কি। হ্যাঁ, 100, তাহলে 180 পিস পার আওয়ার, তাহলে 10 ঘন্টায় কত, 1800 পিস ডিভাইডেড বাই 1800 ইকুয়াল টু, এই দেখেন, তাহলে এটা কি 13 সেন্ট। এটা যদি 5ও থাকতো তাহলে এটাকে 14 সেন্ট করতে পারতাম, তাহলে ধরেন যে আমার 13 সেন্ট লাগতেছে। ঠিক আছে, তাহলে এবার সবগুলো যোগ করেন তো, এইখান থেকে এখানে যোগ করেন, যোগ করার পরে আমার কত আসতেছে, এই দেখেন, যোগ করার পর 1.95, অর্থাৎ এই টি শার্টটা করার জন্য $1.95 লাগতেছে। এইখানে দেখেন, এখানে একটা কমিশন, এই যে এখানে এই জিনিসটিকে আসলে এখানেই আমার কি রেজাল্টটা শেষ। আপনারা যখন ইন্টারভিউতে যাবেন এই কমিশনের পার্টটা যোগ করেন না, কমিশনের পার্ট যোগ করলে $1.99 হয়। হ্যাঁ, কমিশনের ব্যাপারটা কি একটু বুঝিয়ে দিই। মনে করেন একটা বায়ার আছে আপনার আমেরিকাতে, তার বাংলাদেশে মনে করেন একটা অফিস আছে, লিয়াজো অফিস আছে, লিয়াজো অফিস থেকে সে আপনার কোয়ালিটি কেমন হচ্ছে বা আদার অন্যান্য অপারেশন সে পরিচালনা করে যায়, কাজে ওই যে আপনার লিয়াজো অফিসটা চলে সেটা কোন টাকায় চলবে। তো তখন বায়ার বলে যে আমার আরো 2.5%, 2.3% কমিশন লাগতে পারে বা 5% কমিশন লাগতে পারে, বায়ারই বলে দিল। হ্যাঁ, তখন বায়ার যদি বলে দেয় যে, ধরেন বায়ার আমাকে বললো যে 5%, কোন বায়ার 10% কমিশনের কথাও বলে, তখন কি করবেন, যেমন 10% কমিশন মানে কি 1.9, আমার অ্যাকচুয়াল মানে প্রাইস হচ্ছে 1.95, তো এটার সাথে যদি 10% মানে কি 1.10 ইকুয়াল টু, তখন কিন্তু $2.14, বা এটাকে এভাবে বলেন 1.95 এর 10% কত, ইন্টু 10% মানে কি 0.10 না, এই দেখেন, তাই কিন্তু 20 সেন্ট, এটা কিন্তু 20 সেন্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনার এখানে কত, এটা কিন্তু আপনার 10% মানে কি, তখন কিন্তু এখানে তখন আপনি দিবেন 0.20, যদি এটা 10% হয় আর কি, দেখছেন $2.15। আর যেহেতু এটা 2.30%, তাহলে এটা 0.04। এটা কিভাবে হইলো, যেমন 1.95 ইন্টু 0.023 ইকুয়াল টু আপনার কত আসতেছে, এই যে
0.044, যদি এখানে 5 হইতো তাহলে এটা 5% করে দিতাম আর কি। হ্যাঁ, কাজে আপনি যখন ইন্টারভিউতে করবেন 1.95 দিয়ে বলবেন যে উইদাউট কমিশন, ঠিক আছে। আবার বায়ারেরা কমিশন তার লিয়াজে অফিসের জন্য যে এই কমিশনটা দিবে এমন না। মনে করেন যে এই বায়ারটা আরেকজনের কাছ থেকে অর্ডার নিচ্ছে, মনে করেন আমেরিকাতেই একজন বায়ারকে আপাতত দৃষ্টিতে সে তার নাম মনে করেন বি, সে এর থেকে অর্ডারটা নিল, এর থেকে সে মূল বায়ার মনে করেন এ, কিন্তু আমার সাথে আমার ফ্যাক্টরির সাথে যোগাযোগ করতেছে বি। তাহলে বি আমাকে বললো যে তুমি যা করবা এফওপি আমার জন্য 10%, 5%, 3% কমিশন রাখবা। অর্থাৎ এর কাছ থেকে মনে করেন এর কাছ থেকে বি অর্ডার নিল, তাহলে নিশ্চয়ই সে কিছু না কিছু লাভ করবে। কমিশনের বি যখন বাস্তবে যখন কস্টিং করবেন তখন কিন্তু বায়ারকে বলতে হবে যে আমি তো মূল এফওবি বা প্রাইসটা বের করলাম, তোমার কি কোনো কমিশন আছে কিনা। বায়ার যদি বলেন নো নিড টু অ্যাড কমিশন, তাহলে কমিশন আপনি এখানে অ্যাড করবেন না। যদি বলে হ্যাঁ আমাকে কমিশন অ্যাড করতে হবে, তখন বলবেন যে কত, ঠিক আছে। তাহলে এই হলো যে আমাদের টি শার্টের কস্টিং। না বুঝলে নেক্সট ক্লাসে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে। ইনশাআল্লাহ আমাদের অ্যাপারেল মার্চেন্ডাইজিং সেকেন্ড অনলাইন ব্যাচ আরম্ভ হবে জানুয়ারি 10 থেকে 15 তারিখের মধ্যে। যারা এই কোর্সে অংশগ্রহণ করতে চান, গুগল ফর্মটি ফিল আপ করে ফেলুন। ডেসক্রিপশন বক্সে গুগল ফর্ম লিংক এবং আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস পেয়ে যাবেন। কোর্স মেন্টরের সংক্ষিপ্ত পরিচয়: সিনিয়র মার্চেন্ডাইজার, সিজার অ্যাপারেল, সিনিয়র মার্চেন্ডাইজার, ক্রাউন গ্রুপ হেড অফ মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, ইস্টার্ন গ্রুপ। আপনি যদি মার্চেন্ডাইজিংয়ে ক্যারিয়ার গঠনের চিন্তা করেন, ইনশাআল্লাহ এই কোর্স হবে সঠিক সিদ্ধান্ত। 0179 244 5204